ঈদের সময় আমরা সবাই গ্রামে ফিরি, দেশের বাড়িতে ফিরি, এবং অনেক সময়ই অনেক ধরনের মানুষের কথা মনে পড়ে যায়, যেটা হচ্ছে ঢাকা শহরে বা অন্য কোনো শহরে ব্যস্ততার মাঝখানে সে তার কথা হয়তো মনেও পড়ে না যে ও আচ্ছা উনি তো অনেক ভয়ের ঘটনা জানেন। প্লিজ 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 এরকম কেউ যদি থাকে তাহলে তার ঘটনা অবশ্যই শুনে আসবেন, দরকার হলে রেকর্ড করবেন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দেবেন আমার কাছে। আমার অ্যাড্রেসটি হচ্ছে ভূতফম@radio.fm। এই প্রোগ্রাম আপনাদের এবং আপনাদেরকে এই প্রোগ্রামটি চালাতে হবে এবং আপনারাই জানেন যে কিভাবে সবচাইতে বেশি। আমরা সবাই যেহেতু আপনি একটু আগে উল্লেখ করেছেন রাসেল ভাই, এক্সোসিজম সিনেমা, এক্সোসিজম অফ এমিলি রোজ, মোস্ট প্রবাবলি দ্য এক্সোসিস্ট সবচেয়ে বেশি পপুলার, ধারণাই পাল্টে দিয়েছিল একদম। হ্যাঁ, তো আমি ভাবছিলাম ওরকম কিছু একটা হতে যাচ্ছে, আমি ওইভাবেই মাইন্ডসেট করে নিয়েছি যে আমি দেখলে এটা কিছু দেখতে পারি এবং এটা নট উইল বি আউট অফ এনিথিং অর্ডিনারি। তারপর আমি চেষ্টা করছিলাম টু কিপ এন ওপেন মাইন্ড, দেখি কি হয়। তো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, ফাদার জন একদম বেডের কাছে সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে যে চেয়ারে বসে এডওয়ার্ড একটু গেম খেলছিল সেখানে থমাস বসে গেল। আচ্ছা, তো এই পর্যায়ে ফাদার জন সিম্পল হিপনোসিস প্রসেস উনি ব্যবহার করা শুরু করলেন। জাস্ট ওকে বললেন যে calm down, take few deep breaths and try to relax। তো সেই পর্যায়ে আস্তে আস্তে তাকে হিপনোসিস করে ফেললো। তারপর ফাদার জন তাকে খুবই সিম্পল কোশ্চেন করা শুরু করলো, দেখার জন্য যে অ্যাকচুয়ালি সে রেসপন্ড করছে কিনা, তার নাম, সে কোন স্কুলে পড়ে, তার ফেভারিট ফুটবলারকে, ক্লাসে কোনো মেয়েকে পছন্দ করে কিনা, সামথিং সিম্পল থিংস লাইক দ্যাট। তো ওই পর্যায়ে ভেরি ভেরি সিম্পল, খুবই নর্মাল যাচ্ছে। ইট লুকস লাইক আ সাইকোলজি সেশন বেসিক্যালি। একদম আমার তাই মনে হচ্ছে। সেটাই হচ্ছে। তো বেশি না, আফটার 4 or 5 minutes, আমার এখনো মনে পড়লে হয়, আফটার 4 or 5 minutes তার চেহারার মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন হতে শুরু করলো। আমি দেখলাম তার সে আস্তে আস্তে এডওয়ার্ডের চেহারা আস্তে আস্তে একটা হাসি ফুটতে চেষ্টা করলো, আস্তে আস্তে একটা হাসতেছিল। হাসিটা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে গিয়েছিল যে আপনারা অবভিয়াসলি ব্যাটম্যান জোকারের সিনেমাটা দেখেছেন, তার হাসিটা কত লম্বা বিট ঘুরে টাইপের। তো ও এভাবে হাসছিল যেরকম মনে হচ্ছে যে ওর দুই সাইডে টান দিয়ে রেখেছে, হাসানো হচ্ছে এরকম ভাবে জোর করে সে হাসছে, এবং তার দাঁত বের হয়ে আছে। তার চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ নেই, কিন্তু ওইটা কোনো Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং আজকে আশা করছি আপনারা অনেক এনজয় করছেন, অনেকেই SMS করছেন এবং SMS করে বলছেন যে ভূত FM ভালো লাগছে, এবং অনেকেই SMS দেখতে পাচ্ছি। আমার নিজের এমনিতেও আজকে পড়তে গেলে কোনো কিছু খুব বেশ সমস্যা হচ্ছে, বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমি তারপর একটা ইমেল পড়ার চেষ্টা করছি আপনাদের জন্য। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি শুভ, বর্তমানে টঙ্গী থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার অন্তর্গত ধাইদা গ্রামে। আমি ছোট থাকাকালীন সময়ে আমাদের গ্রামটি সম্পূর্ণ পানির নিচে ডুবে যায়, কিন্তু বর্তমানে ঝড় উঠেছে। যাই হোক, সেই সুবাদে আমার ফ্যামিলি টঙ্গীতে চলে আসে, তাই বর্তমানে ধরতে গেলে আমরা টঙ্গীর স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। আমার নানাবিধ সমস্যা কিংবা ব্যস্ততার কারণে স্টুডিওতে উপস্থিত হতে পারলাম না। আমার সাথে অনেক ভৌতিক ঘটনা অহরহ ঘটে চলেছে এবং পূর্বেও হয়েছে, কিন্তু একটি ঘটনা যা না বললেই নয়, আমার জীবনের একটা বড় অংশ হিসেবে পরিণত হয়েছে। আমি টঙ্গী থাকাকালীন সময়ে কিছু বাজে ছেলেদের পাল্লায় পড়ে তাদের সাথে মিশে যাই। তাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা সহ তাদের অনেক কাজেই আমি অংশগ্রহণ করতাম, কিন্তু তাদের কোনো কাজই ভালো মনে হয়নি। যেহেতু বয়ঃসন্ধি কালের সময়, আমার বয়স তখন 16-17 বছর, আমি তখন ক্লাস 8-এ ছিলাম। আমি জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এটা 2005 সালের ঘটনা, আপনাদের ভাষ্য মতে কিছুদিন আগের ঘটনা।
আমি বাজে ছেলেদের সাথে নিজের অজান্তে অনেক দূর চলে যাই। ওরা বিভিন্ন ধরনের অপকর্ম করত, যেমন চুরি, ছিনতাই, নেশা গ্রহণ, অন্যান্য পৃথিবীর খারাপ রাজ্যের যত কাজ আছে। আমি ওদের সাথে এ সমস্ত পুরোপুরি না করলেও অংশগ্রহণে কিছু মজা অনুভব করতাম এবং প্রায়ই তাদের সাথে রাতের বেলা ঘুরতাম। তারা বিভিন্ন অপকর্ম করত, তা আমি শুধু দেখতাম। এক পর্যায়ে তাদের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। রাতে ওদেরকে বাবা মা না থাকলে আমরা বাসায় রাত্রি যাপন করতাম। মানে মা আমার ছোট বোনদের নিয়ে নানিদের বাড়িতেই বেশি যেতেন, আমি আর যেতাম না। আর আমার নানিদের বাড়ি যেতে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া লাগত, যা চেরাগ আলীতে ছিল। একদিন এসব বাজে ছেলেদের পক্ষে বড় ভাই দীপু ওর ইঙ্গিতেই ওইসব ছেলেরা এইসব কাজকর্ম করত। আচ্ছা, তার মানে আপনি বলতে চেয়েছেন যে এই সমস্ত ছেলেদের পক্ষে ছিল এক বড় ভাই, তার নাম হচ্ছে দীপু, এবং তিনি তার ইঙ্গিতে এই সমস্ত কাজটা চলতো এবং দীপুর সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। ওর সাথে আমি বিভিন্ন রকমের নেশা গ্রহণ করতে শুরু করি এবং এলাকায় নির্ভয়ে যে কোনো কিছু করতে পারতাম, তাই আরো ভালোভাবে সম্পর্কটা করলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনো সিদ্ধান্ত। 2 দিন পর আমার বাসার নিচে কিছু লোকজন দীপুকে সন্ধ্যার দিকে ডাকাতির অভিযোগে এমন ভাবে পিটিয়ে মারল যাতে করে ওর অস্তিত্ব বুঝতে খুব কষ্ট হচ্ছিল। আমি প্রথমে জানতাম না যে এটা ছিল ছিনতাইকারী দীপুর আর্তনাদ। পরে সকালে আমি বাসার নিচে নেমে বিভিন্ন ভাবে জানতে পারলাম গতকাল রাতে দীপুকে পিটিয়ে মারা হয়েছে। ওর রক্ত এখনো ঘটনাস্থলে রয়েছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি ব্যাপার? গতকাল রাত্রে দীপু আমাকে ফোন করে বলল যে সে আমার বাসার নিচে আছে, আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কিছুক্ষণ পর ফোন বন্ধ পাওয়ায় আমি আর যোগাযোগ করিনি। সেই দীপুর এই অবস্থা। যাই হোক, আমি একটু আতঙ্ক ও ভীষণ পরিমাণ ভয় নিয়ে বাসায় ফিরলাম। 3 দিন পর আমার মা, ছোট বোন সহ নানির বাড়ি গেল। আমাকে বলল, কিন্তু আমি রাজি হলাম না। আমার এক ফ্রেন্ডকে বললাম আমার সঙ্গে থাকার জন্য, কিন্তু সে প্রথমে থাকতে রাজি হলেও সন্ধ্যার দিকে জানায় তার জরুরি কাজ থাকায় সে বাহিরে রাত্রি যাপন করতে পারবে না। তাই একটু হতচকিত হয়ে বনে গেলাম এবং ভাবলাম রাত্রিটা একাই কাটাতে হবে। যেহেতু আমি জুনিয়র বৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম, তাই আমাকে মাঝে মাঝে রাত জেগে কিছু সমস্যার সমাধান করতে হতো। সেই প্রেক্ষিতে ঘুম না আসায় আমি আমার পড়ার বই নিয়ে শুয়ে শুয়ে দেখছি, কিন্তু কোনো কিছু ভালো লাগছিল না। আরেকটা কথা বলে রাখি, সেটা ছিল কোরবানির ঈদ এবং কোরবানির ঈদের দ্বিতীয় দিন। এলাকা খুব শান্ত, লোকজন প্রায় নেই বললেই চলে। এলাকাটা কেমন যেন স্তব্ধ মনে হচ্ছে, আর আমার রাত জাগতে অনেক বেশি পরিমাণে ভালো লাগতো। সবকিছু মিলিয়ে আমি প্রায় সতেজ মনেই জেগে থাকলাম। রাত 12:35। যেহেতু আমার রুমে একটি ঘড়ি ছিল এবং লাইটও ছিল, তাই টাইমটা সঠিক দেখেছিলাম। আমার হঠাৎ করে প্রচন্ড টয়লেটে যাওয়ার উপক্রম হলো। আমি দেরি না করে বাথরুমে দিকে গেলাম এবং বাথরুমে থাকাকালীন সময়ে কোনো কিছু আমার ভেতরে মুভমেন্ট যেন গভীরভাবে হানা দিল। তা বাস্তবিক নয়, কিন্তু আমি উপলব্ধি করতে পারলাম। কিন্তু কোনো কিছু মনে না করে আমি আমার বিছানার উদ্দেশ্যে রওনা হলাম। তখন যা দেখলাম তা মোটেও কোনো ব্যক্তি দেখার পর নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। আমি দেখলাম আমার খাটের ওপর দীপু হাঁটুর উপর করে বসে আমার ফেলে যাওয়া বইটি নিয়ে চুপ করে তাকিয়ে আছে। তার মাথার যেন অর্ধেকটা নেই, চুল 2-1টা দেখা যায়। ওর মুখে দাড়ি ছিল, কিন্তু কোনো দাড়ি ছিল না সে তখন। এবং আমার ডিম লাইট জ্বালানো ছিল আর টিভিটা অন করা ছিল। আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না। সে কিছু একটা হাতে নিয়ে আমার দিকে তাকালো। আমি পুরো জমে গেছি। সে বিশ্রী প্রকৃতির হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে কিছু জিনিস এগিয়ে দিয়ে বলল, খা। আমি তৎক্ষণাৎ বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু একা থাকাতে একটু বেশি ভয় ও মৃত ব্যক্তিকে এভাবে জীবিত দেখতে পারার অভিজ্ঞতা আমাকে প্রায় পাগল করে তুলল। আমি যেন বাঁচার আশা প্রায় ছেড়েই দিলাম, কারণ সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি চুপ থাকতে পারলাম না, কিন্তু আমি যখন চিৎকার করার চেষ্টা করব বা চিন্তা করলাম, তখন দেখলাম আমি যেন বোবা হয়ে গেছি। আমি কোনোদিন কোনো কথা বলিনি এবং বলতে পারিও না। তাই
সেই ভয়ানক আত্মাটা আমার খুব নিকটে আসতে লাগলো, আর তার শরীর থেকে নানা ধরনের দুর্গন্ধ ছড়াতে লাগলো। বিশেষ করে মলমূত্র টাইপের গন্ধটাই বেশি ছিল। আমি ধরে নিলাম যে তার আত্মাটা হয়তো পিশাচ হয়ে গেছে, কেননা এসব বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কেননা বিভিন্ন পীর ভক্ত অথবা হুজুর সমীপে জানতে পারি আমার সাথে কোনো কিছুর আছর আছে, কোনো কিছুর আসর আছে, তবে তা ভালো প্রকৃতি। তাই হয়তো ওই দীপুর আত্মার মতো ভয়ঙ্কর কোনো কিছুর আমার সান্নিধ্যে আসতে পারছে না। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম ওর পায়ের পাতা গোড়ালিটা কেমন যেন উল্টো, আর হাত দুটোও উল্টো, যেন পেছনের সাইডে সামনে চলে এসেছে, আর যেন কোনো কিছু করার নেই এমন একটা অবস্থা। আমার প্রথমে দীপুর আত্মার জন্য মায়া হলেও সে আমার প্রতি দয়া দেখালো না। সে তার উল্টো হাত দিয়ে আমাকে জোরে ঘাড়ে থাপ্পড় মারল। আমার ব্রেইন কাজ করছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এমনকি আমি ধরে নিয়েছি যে আজই আমার শেষ দিন। কিন্তু ঘটনার প্রেক্ষিতে অধিক পরিমাণে হঠাৎ ভয় পেয়ে যাওয়ায় আমি তন্দ্রাচ্ছন্ন হই এবং 2 দিন পর একই স্থানে পড়ে থাকার দরুন আমার ওঠার সামর্থ্য হারিয়ে ফেলি। কিন্তু 2 দিন হয়ে গেল, কেউ যেন আমাকে উদ্ধার করতে আসলো না। আল্লাহ পাকের অশেষ রহমতে তারপর আমি বেঁচে আছি এবং জ্ঞান ফেরার পরপরই আমি আমার বাসা ত্যাগ করে নানির বাসার দিকে চলে যাই। 1 মাস পর আমরা বাসাটা ছেড়ে দিই। সংক্ষিপ্ত সময়ের কারণে ঘটনার প্রেক্ষিতটা সংক্ষেপে বলা হলো। আমার সাথে এই দীপুর আত্মা ব্যতীত অন্য আরো কিছু ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো তিনি শেয়ার করতে চান, সেটাই আমাদের জানিয়েছেন। ইনশাআল্লাহ কোনো একদিন স্টুডিওতে এসে তিনি আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনা পাঠানোর জন্য। আমরা এখন আপাতত যেটা করবো, একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Boot FM. The night comes alive with Graminphone. ধানমন্ডির কোনো একটা জায়গায় আমরা সেই ঘটনাটি শুনে আসবো। ভাই, আমার নাম হচ্ছে নিলয়, আমি কলাবাগান থেকে এসেছি। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি। আচ্ছা, তো প্রথমে আমি নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিই হচ্ছে ধানমন্ডি 5 নম্বরের দিকে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আড্ডা দেওয়ার পরে আমি যখন বাসার দিকে ফিরবো, তো মোটামুটি রাত 10:30 পৌনে 11টা বাজে। তো আমি আসবো, তো 4 নম্বর খেলার একটা মাঠ আছে। তো মোটামুটি ওইখানকার সোসাইটি যারা আছে ওইখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই। তো রিক্সায় আমি উঠি। নর্মালি আমার অভ্যাস যে রিক্সার ডান সাইডটাতে বসা, রিক্সায় উঠে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আমি রিক্সায় উঠি, বাট আমি বাম পাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব, যখন আমার খেয়াল আসে যে আমি বাম পাশে বসে আছি, তো যখন ডান দিকে যেতে চাই, তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে। আচ্ছা, এটা ঈদের মানে মানুষের একটা হয়তো বা কোনো একটা কিছু, বাট আমি যেতে পারছি না যে একটা মানুষ বসে আছে, যার কারণে আমি মানে ডান পাশে পাশে সরতে পারছেন না পারতেছি না। তো যতবারই আমি ডান পাশে সরতে যাই, ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমাদের গায়ের পশম বা লোম যেটা বলি, এটা এরকম শকের মতো লাগে গায়ে। তো যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি, ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে জিনিসটা যখনই ফিল করি তখনই আমি ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি। মানে ভয় আমি কাউকে বলতেও পারতেছিলাম না, যে রিক্সা চালক ছিল তাকেও কিছু বলতে পারি না, যার কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলি নাই। তো যখন একটু মানুষজন, যে জায়গাটাতে মানুষজন ছিল সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি, তখন আর জিনিসটা ফিল করি না। তো রিক্সাটাকে আমি রাস্তার অপোজিট বাম পাশে রেখেই আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার উপরে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিনের মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি। এইটা ছিল হচ্ছে রিক্সার ঘটনা। আর এরপরে আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যিই কেউ বসে আছে এবং আপনি অনুভব করতে পারছেন বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যার কারণে আমি যেতে পারছি না ওই পাশটাতে, সাইডটাতে সরতে পারছি না, যে আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না। Boot FM. The night comes alive with Graminphone. রাজীব ভাইয়ের সাথে Boot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক।
চমৎকার ঘটনা একটা শুনে আসলাম, এবং এর মাঝখানেই আমি একের পর এক এসএমএস দেখতে পাচ্ছি, এবং সেই এসএমএস গুলো আপনাদের প্রশংসামূলক সব এসএমএস। এবং আমি বলবো যে এসএমএস পাঠাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু আপনারা অবশ্যই, যেহেতু পুরনো ঘটনাগুলো সিলেকশন কেমন হয়েছে, কি অবস্থা না অবস্থা, এটা অবশ্যই 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 লিখে আমাদেরকে জানাবেন যে কোন ঘটনাগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগছে, কোন ঘটনাগুলো আপনাদের কাছে একটু কম ভালো লেগেছে। আমাদের বুঝতে সব সুবিধা হয়, আমাদের পরবর্তীতে আপনাদের জন্য ঘটনা খুঁজে বের করতে অনেক সুবিধা হয়। যাই হোক, এখন আমরা একটা কাজ করি, দুটো ঘটনা শুনে আসি। প্রথম ঘটনাটি ইফতেখার একদিন হঠাৎ করে আবিষ্কার করেন তার চিরচেনা ঘর, যেখানে তিনি থাকেন, পড়ালেখা করেন, সেই ঘরটি তার একার নয়, আরো একজন সেখানে বাস করে, একদম বিনা ভাড়াতেই। কিন্তু কে সেই ব্যক্তিটিকে, কোথা থেকে বা সে এলো, এটা আমরা শুনবো ইফতেখারের কাছ থেকে। দ্বিতীয় গল্পটি আলিফের, এবং সে সেই ঘটনায় কি বলবে বা কি ঘটেছিল সেটা শুনবো তার মুখ থেকেই। প্রথমে আমরা শুনবো ইফতেখারের ঘটনা, এবং ইফতেখারের ঘটনায় যাচ্ছি। আমি ইফতেখার বলছি, আমি গুলশানেই থাকি। আমার ঘটনা আজকে নিজের ঘটনাই বলতে এসেছি আপনাদের কাছে। আচ্ছা, আমি আপনার সাথে অফ এয়ারে একটা বিরাট কনভারসেশন হচ্ছিল আপনার সাথে, এবং আপনি সেখানে বলছিলেন যে আপনার নানান ধরনের প্রবলেম হয়, এবং সেই প্রবলেমগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। তো আপনি একটু বলুন তো যে কত সালে বা কতদিন আগে প্রথম আপনি টের পেলেন যে কোন একটা সমস্যা আছে আপনার? এটা 2002-এর এই অক্টোবরের দিকে আমি পড়ছিলাম। জি, ঘটনাটা হচ্ছে এভাবে করে আমি পড়ছিলাম, একটু রাতি হয়ে গেছিল, 1-1:30টার দিকে। জি, হঠাৎ করে আমার রিডিং চেয়ার থেকে আমি একটু পিছনে ফিরেছি, হঠাৎ করে আমার বিছানার উপরে একটা লোক বসে আছে। হঠাৎ করে দেখি একটা লোক বসে আছে, একদম টাক মাথা, চুল দাড়ি কিছু নেই, একটু বয়স্কই। তো আমার দিকে তাকে হেসে ফেললো, কোনো দাঁত নেই, মানে দাড়ি এবং বয়স্ক, এবং তার যখন হাসলো তখন চুল দাড়ি কিছু নেই, কিছু নেই, একদম বোল্ড, মানে পুরা টাক মাথা, মানে গোল একটা, কিন্তু একটা লোক বসে আছে। তো মানে অনেকেরই পরীক্ষা চলছে, অনেকে হয়তো রাত জেগে আজকেও পড়বেন এবং এখনো পড়ছেন, তাদের জন্য বলি যে আপনি এর আগে আপনার জীবনে কোনো অস্বাভাবিক কোনো কিছু ছিল না? তেমন কিছুই না, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপারই ছিল, সবসময় স্বাভাবিকভাবে চলছি, পড়েছি। এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে আপনার ওদিন হঠাৎ করে দেখলাম জিনিসটা, এবং হাসার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখলেন যে দাঁত নেই, তখন আপনি ভয় পেয়েছিলেন? তখন আমি প্রচন্ড ভয় পেয়ে আমি সেন্সলেসই হয়ে গেলাম, কারণ সকালবেলা তখন আমি দেখলাম যে আমি চেয়ারের পাশে শুয়ে আছি আর কি, জাস্ট ব্যথাটা পেয়েছিলাম। যেহেতু আমি একলা ছিলাম, যদিও বাসায় অনেক লোক ছিল, আমি একলাই পড়তাম, একলাই থাকতাম। আচ্ছা, তো ব্যাপারটা এরকম। এই ভদ্রলোক যাকে আপনি দেখেছিলেন, সেই ভদ্রলোক কি আপনার পরিচিত? নো, কখনো আমি এটা রিলেট করতে পারিনি, এখন আজকেও আমি তো কখনো কল্পনা করতে পারি না যে কিরকম ছিল দেখতে। কারো আত্মীয়দের সাথে বা কারো চেনা মুখের সাথে কখনো মিল খায় নাই। আচ্ছা, এটাই আর কি। প্রথমে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে, সবচেয়ে ভয় পাওয়ার ঘটনা হচ্ছে এটা। এরপর থেকে শুরু হচ্ছে আমার সমস্যা। আর সমস্যাগুলো কেমন? সমস্যা শুরু হয়, তারপর থেকে দুঃস্বপ্ন দেখা শুরু করি। অবশ্যই অনেক দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য আপনার সাথে যেটা শেয়ার করেছি ভাইয়া, যেটা যে আমি স্বপ্ন দেখতাম, সাধারণত এটা বেশি দেখতাম, একটা জায়গায় আমাকে বলি দেওয়া হচ্ছে, একটা বেদিতে শুয়ে বলি দেওয়া হচ্ছে, এবং তার সামনে একটা মূর্তির মতো, কিন্তু জীবন্ত, অনেক শ্যাডোর মতো। তো এটা দেখে চিৎকার করতাম, তারপর আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যাই, এভাবে করেই আর কি আগাতে থাকে আর কি। এই আচ্ছা, এবং অসুস্থতা আপনার কি ধরনের ছিল? এবং ভয়াবহ টাইপের। আমি এখনো খুব বেশি একটা সুস্থ নয়, বাট প্রথম থেকে যেরকম প্রথম সাধারণত জ্বর আসতো, আবার একটা ভয়াবহ সমস্যা হলো 2006 আমি আমার চোখের ভিশনের প্রবলেম হলো, আমার আই ভিশনের খুব প্রবলেম হলো, যে আমি মাঝে মাঝে চোখে দেখতে পারতাম না। চোখে দেখতে পেতেন? একদমই দেখতে। এটা কি হঠাৎ করে একদিন শুরু হলো? হঠাৎ করে একদম, একটা বিশ্বকাপ খেলা হচ্ছিল, আমি আমার মা দেখছিলাম, খেলা দেখতে দেখতে আমি বলছি যে আমার কোনো লাইট নাই কেন হঠাৎ করে, কারণ আমার ব্যাকআপ লাইট সুইচ কিছু চলছে না কেন মা? কিন্তু হঠাৎ করে আমার বলছে, মা তো চলছে, তো খেলার শব্দ শুনতে, তখন আমি বুঝলাম যে না, আমি চোখে দেখতে পাচ্ছি না। তো এটা একটা ডিজিজ হয়ে গেল এরকম। আচ্ছা, তো এখানকার কোনো ডাক্তার কিন্তু আসলে মানে কোনো রকমই কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই
আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আমাকে দেখেছেন। আর বাইরেও বাইরেও আমি গিয়েছি, এই কারণেই গিয়েছিলাম। ডাক্তার বেসিক্যালি আপনাকে কি বললো? ডাক্তার যিনি দেখলেন উনি কি বললেন? আমি নাম আপনি তো মানে অবশ্যই নাম বলবো না। কয়েকজনকে দেখেছেন অনেক নিশ্চয়ই। ডাক্তার বসেছিল আমাদের এখানে একজন বড় একটা হসপিটালে। আমি আমার জন্য বোর্ডও বসেছিল, এখনো একটা বোর্ড কাজ করে। তো সেটা না, আমার চোখে যে প্রবলেমটার জন্য একটা বড় ডাক্তার বললেন যে আমি 6 মাসের মধ্যে আমি আর দেখতে পাবো না। আর আমার গ্লুকোমা টাইপের এরকম একটা ডিজিজ হয়েছিল, তিনি বলেছিলেন আর কি। বাট পরবর্তীতে বোর্ড বললো যে না, এটা হচ্ছে না, এরকম না, চোখে প্রবলেম না, তো হয়তো চোখের যে ভিতরে যে একটা অপটিক্যাল লোব আছে সেখানে আমার কিছু কিছু সময় ফ্লুইড আসতো না। এটা অদ্ভুত প্রকারের একটা সমস্যা ছিল আর কি। এটা আস্তে ঠিক হয়ে গেল আর কি, এরকম। বাট আমি এখনো কিছু কিছু সমস্যার মধ্যে ভুগছি। যেমন গত বছর একটা বড় সড়ো একটা অসুখ হয়ে গেল, মেনিনজাইটিস হয়ে গেছে। আচ্ছা, এখন কি আপনি কিছু দেখেন? আমি দেখি এখন, দেখতে দেখতে কোনো কিছুই আমার আর কিছু মনে হয় না, উল্টো কিছু মনে হয়, এখন অনেক কিছু সহ্য হয়ে গেছে। ক্ষমতা ভাবনা হয়ে গেছে। আমি বুঝতে পারি যে কোনো সমস্যা আছে, যেটা আসলে আপনার সাথে আজকে শেয়ার করা হয়নি। যেমন আমি 6 তলায় উঠে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার এখানে লিফট নেই, তো ভয়ঙ্কর অবস্থা। আমার কাছে 6 তলায় ওখানে দাঁড়িয়েছি, কোনো সমস্যা আছে কিনা আমি বলতে পারি না, জিন আছে কিনা ভূত আছে বুঝতে পারি না, আমি বুঝতে পারি সমস্যা আছে, এরকম। তবে আমাকে এর জন্য অনেক মূল্য দিতে হচ্ছে আর কি, অনেক কিছুই আর কি সাফার করতে হচ্ছে। আমার পরিবারও সাফার করে, যেমন আপনাকে যেটা বললাম, আমার ওয়াইফও খুবই মাঝে মধ্যেই দেখেন সে। আজকেও সে আসতে বলার সময় সে বলছে যে একটু সাবধানে এসো, মানে সেও ভয় পেল। আপনার সাথে যখন কথা হলো গত সপ্তাহে, তখনও খুবই প্রচন্ড ভয় পেল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগলো শেষমেশ, এরকম যে তাকে বোবায় ধরার মতো আর কি বলে। ইফতেখারের ঘটনার পরে এবার যাব আলিফের ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সামনে আবার হাজির হলাম। তো রাসেল ভাই, মেইনলি আমি নিজেই আজকে কেন জানি ভয় পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, বলবো, সেটা হচ্ছে যে একজন আলিফ হচ্ছে একজন ডাক্তার, একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম তার পেশেন্টের ঘটনা নিয়ে, রাইট? জি চলুন ঘটনাটা শুনি। জি রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা 98-এর না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘুটে স্বপ্ন দেখতেন। যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু 1-2 দিন রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবত। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত, বা ঘটনাটা মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। শুনি আমরা। তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে। ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিনের আগের দিন রাতের বেলা, সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে। তো দরজা নক করে, কে জানি বেল দেয়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল। মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে। দুটা মানুষ, আচ্ছা, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না। দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই। ওনা বলে যে, ফুপা বললো যে তোরা আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময়
মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে। তো চোখ পড়বার সময় আমি দেখি দুজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, দুজনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করব হুজুরকে আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি। ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি। আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি। কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই দুটা মানুষ দাঁড়িয়ে আছে এবং আমার বুকের ভেতরটা আটকে উঠলো। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো। ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বলল যে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদর করে নাই। তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন, ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই দুজন লোক হাজির হয় এবং দরজাটা খুলে ওই বাসার আবার কি সেই নক করি তারা আসে? এবং দরজা খুলে দেখে যে দুজন লোক দাঁড়িয়ে আছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো, যে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ। কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পরে 1 সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই। রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক তার খাটের উপর অনেকেই বসে আছে। এটা খুব অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত না রাসেল ভাই, 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস আছে। ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাক করে চুল ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে। লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ। এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে এবং মাকে সে আস্তে আস্তে বুঝিয়ে বলে যে মা, আমি এরকম ঘটনা লাস্ট 2 বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা, তুমি এই পানিটা 7 দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিল, বলে এটা তুমি 3 দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে আসলে কোনো কিছুই হয় নাই। সে 7 দিন বললো যে 7 দিন পানিটা খেতে। সে বলেছে 7 দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই। তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই। তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সবাই। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাসেল ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না। তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বললো যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নে, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি। মানে ওই ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না, উনি টোটালি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য। ফুপা তো আজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই, এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে। দেখে মানুষের 5টা আঙ্গুল, ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল। এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে, মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে।
তো মা বলে যে কি বলি সাবল তবল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি মানে দুই জিনিস দেখছেন। দুই জিনিস দেখছে। মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে। মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। হুম হুম। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না। তারা অবশ্য ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলা কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, এই ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দিবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে। 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3টা-4টা খেলেও তার ঘুম হতো না। দেখো সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এরই মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর ওখানে সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড। এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজা কে জানি নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে। তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে এবং সবাই এতটাই খুশি আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই না। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস। সবাই বলতেছে কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে, মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোন একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নইলে এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বললো যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুমে। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলা মানুষ বসে আছে। আমি আপনাকে রাসেল ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা। ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার পর ছেলে, মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল, যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথারীতি অগোছালোই থাকবে, বা কেউ যদি সরে যায়, দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ, যার কালকে রাতে যখন আসে, যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার ওনার কাছে খুব অদ্ভুত লাগছে। আসলো চলে গেল ছেলেটা, এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে থাকছে না, সকালবেলা আসছে দুপুরে চলে যাচ্ছে। ওই আসা মুহূর্তে কারো সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে এই জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গা, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তারপরে চলবে। জি হাসান ভাই, শিওর। তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে, তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে, মুক্তি আপু। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই, মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে, তুই বল না কি হয়েছে, মানে ধাক্কাচ্ছে। বলে যে আমি যদি একটা মানুষ, এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করবো না, আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি, কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মা এসে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম। তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে,
সেই মানুষটাও তো এখন আমি তো সেটা মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাই এটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে না। তো এর মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে মানে ঢাকাতে আছে উনি, আর না, খবর ওরা আসছে কুমিল্লায় আছে, কুমিল্লায় আছে, আর জি। ঢাকাতে খবর আসছে যে না ওখানে ইউএসএ তে সে ইউএসএ অসুস্থ এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব বিদ্ভুত, মানে খুব খুব অদ্ভুত অদ্ভুত ব্যাপার, মানে খুবই এখানে যে অদ্ভুত। আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএ তে সে অসুস্থ। অসুস্থ, তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে এবং মুক্তিয়াপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়। তাহলে আমাদের সাথে প্রতিদিন কি হচ্ছে, তখন আমার খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি করছে, প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অথচ এটা কি, আমার ছেলে অসুস্থ এখানে। এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে হ্যাঁ, না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা, তাহলে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া করো। ওই পাশ থেকে ইউএসএ থেকে এটা আসছে। খুব 2-3 দিনের মধ্যে খবর আসলো এবং খবরটা ওনার ফুপা পায়। ফুপাকে জানানো হয় যে ভাই উনি ফাহাদ উনি মারা গেছেন আর কি, তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি। অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার, এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশ আসার পর ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবা মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করবার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে না রাসেল ভাই। তো ওই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে তুই এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়, এটা খুব অদ্ভুত জায়গা। হাতের মধ্যে কোনো আঙ্গুল পায় না রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায়, ওই হাতের জায়গাতে ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। যেটা মানে এটা ক্লুই বলবো, যেটা অনেক দিন থেকে সে এরকম কিছুটা পেয়ে আসছে, আসছিল কি, এটা কি সেটাই মানে সে মিলাতে পারে, চাইলে মিলাতে পারে যে না আমি তো ফুপাতো একদিন এরকম কিছু একটা পেয়েছিলাম, এটা ফুপাতো ছিল না, ফুপাতো বলে আমি ছিলাম না, তাহলে আসলে এই জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে। আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। তো আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা, আপনি অপরচুনিটি দিয়েছেন, আজকে শেয়ার করলাম রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার পেশেন্টের নামটা কি বললেন যেন? সাবিরা চৌধুরী। ডাক নাম বললেন মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি শুনে থাকেন, আপনার ঘটনাটা আমরা শোনালাম। Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আছে কোনো অতিথি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পড়ছি এবং আমাদের বেস্ট ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। এবং আপনি যদি আমাদের এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আরজু একদিন হঠাৎ করেই ঘুম থেকে জেগে উঠলেন। বিছানায় তার পাশে আবিষ্কার করলেন অন্য একজনকে। ভাবুন তো কেমন লাগবে আপনার, আপনি একটা ঘরে শুয়ে আছেন এবং তারপরে হঠাৎ মাঝরাতে বা কোনো একটা সময় উঠে দেখলেন যে আপনার বিছানায় আপনি একা নন, আরো একজন আছেন। এই ঘটনাটা হয়তো মানে এরকম টাইপের ঘটনা হয়তো আপনাদের সাথে ঘটেছে বা আপনারা শুনেও থাকবেন, কিন্তু আরজুর ঘটনাটা একদম অন্যরকম বলে এটা সিলেক্ট করা হয়েছে। এবং এই যে আরজু একদিন হঠাৎ করে দেখলেন যে তার পাশে একজন শুয়ে আছে, তারপর থেকে আরজু ও তার পরিবারের সাথে ঘটে চললো একের পর এক ঘটনা। মিরপুরের আরজুদের ঘটনা শুনবো আমরা এবার। চলুন শুনে আসি ঘটনাটি। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। ইউ আর মোস্ট মাসুম ওয়েলকাম। ভাই। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু জি। বলবেন কাইন্ডলি, যে
আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপেরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, রাইট। এবং আপনি যখন স্টুডেন্ট তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন, জি, জি। যখন প্রথম এক্সপেরিয়েন্স করেন Right. আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা রাইট। না, হ্যাঁ সেটাই, মানে হ্যাঁ, জানালা থেকে। এক্স্যাক্টলি, আমরা ওই ঘটনাটা একটু শুনি। ওকে ফাইন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল, মানে ওখানে একদম খোলা জায়গা ছিল, হ্যাঁ, ওখানে অনেক কিছু দেখা যেত, খোলা একদম, পাশেই ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। জি। তো আমি যেটা দেখতাম, বা অনেক রাত পর্যন্ত পড়তাম, তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে তো একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল। আচ্ছা। হ্যাঁ, চলে গেল। তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি, তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল একটু দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা, মানে বানরের মতন আমার কাছে মনে হয়েছে, এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে, হ্যাঁ। তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। তখন সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে, তখন দেখলাম না, একটা বানরের বড় একটা লেজ আছে, তো আমাকে ক্রস করে। এটা আমার ফার্স্ট যখন দেখলাম, তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম, হ্যাঁ, আমার তো অনেক ভয় লাগতো দুঃস্বপ্নগুলো দেখতাম। স্বপ্নগুলো কেমন ছিল? কিরকম ছিল সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি যেতে চাচ্ছি না, জোর করে নিয়ে হ্যাঁ, যাচ্ছে জোর করে অনেকটা। নিতে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না। তো তখন দূর পড়তে পড়তে গিয়ে দেখতাম যে আমি ঘেমে উঠে গেছি ঘুম থেকে। তো বেসিক্যালি এরকম হইতো। তো আমি কিছুদিন ইউজ টু হয়ে যাই তারপরে। তো একদিন যেটা হইলো সেটা হচ্ছে, তো আমি শুয়ে আছি গরমের দিন, জানলাটা খোলা, তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা, মানে ঠান্ডা বাতাস আসতেছে, হ্যাঁ, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4টা 5টা 4টা 4:30 হবে, তো এরকম সময় তো আমি মানে ঘুম ভেঙে গেল, তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কেউ একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে। ও মাই গড। তো নিঃশ্বাসটা যখন পড়তেছে, তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, আমার এখনো মনে আছে, চিকন, নাকটা অনেক চিকন, তো মুখটা আমার দিকে তাকায় আছে, জাস্ট তাকিয়ে আছে আপনার তাকিয়ে আছে। দিকে। তো আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই, তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া ভাবে তাকায় আছে। এবং এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনোদিন না 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 দেখেননি। না, স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। তো এটা এবং ওনার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে আছে। তো এটা করার পর তো আমি খুব ভয় পেয়ে যাই, স্বাভাবিক, এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম এরকম আমি খুব ভয় পাইছি, তো এরকম আমি দেখেছি, হ্যাঁ। তো আমার বড় ভাইয়া যে আছে, তো ও আবার বলছে তুই কি দেখছিস, এটা তো এরকম হইতে পারে না, হুম। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার পরে, আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি, হ্যাঁ। তো স্টে করার পরে সকালবেলায় ও উঠে, মানে খুব গম্ভীর। তো আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম, যে আমি তো একটা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন, মাথায় টুপি আছে, ও বললো সেটা একটা ছোট বাচ্চা নিয়ে, ঠিক ভোরের সময়, যে আমি যেটা সময়, সেই সময়টা দেখেছি 4টা থেকে 5টার মধ্যে, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে, আবার ক্রস করে ওই পাশে যায়, হ্যাঁ। তো এরকম চলতেছে, তো ওইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটা আমাকে বলে, এটা আমাদেরকে বলে যে এরকম ও কিছু দেখেছে। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে, ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে, যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে, বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের সাথে শেয়ার বলেন করে না না হয়তো। জিনিসটা। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল ভাই, যেটা হচ্ছে আমার যে আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন, 13-14 বছর, তাজবি। তো ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমার কাছে, ভাইয়া তুমি আমার জানলা ধরে টানাটানি করেছো হাত, হ্যাঁ। তা আমি বললাম তো এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, জানলার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না, এটা তো হতে পারে না। আমার ওয়াইফকে বললাম যে এটা ও কি বলতেছে, এটা তো হইতে পারে না। ও তো বলতেছে ছোট, না না এরকম তো তুমি টানতেছো, না আমি টানি। এইটা ঘটনার পরে কিছুদিন, এই লাস্ট জুনে, যেটা এই বছরের জুনে যেটা হয়েছে, সেটা আসলে খুবই ভয়াবহ। আমি মানে খুবই ভয় পাইছি এটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও মানে জুনের 28-29 তারিখে, আমার ডেটটা মনে আছে। তো ওই রাতে 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো এলাকায় একটা হয়তো বা খুব
মেজর একটা প্রবলেমের জন্য তো আসতেছিল না, আমার আইপিএস এর রিয়াটাও শেষ হয়ে গেছিল। তো ভোরের বেলা আমি ওই রুমটায়, হ্যাঁ, তো আমার বেবিটাকে নিয়ে মানে বাতাস আসতেছে, জানলা খোলা, তো এরকম শুয়ে আছি, ও একটা সোফায় শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, ও আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, একটা মানুষের মতন, আমাকে দেখো 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 বাবা দেখো, এটা বলতেছে। তো আমার হঠাৎ করে সে কি দেখতেছো, বলছে এই যে মানুষের যে ওই যে জানালার পাশে যে দাঁড়ায় আছে। তো আমি ওদিকে না তাকায় ওকে জাস্ট তুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। তো আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো আজকে করতে পারছো যেটা কি দোয়া দূরত পড়ে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছিল, তোর বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ, চোখগুলা লাল লাল উঠতেছিল, মানে ও বলছে মানুষ তো উঠতেছিল। Bhoot FM. The night comes alive with Graminphone. Bhoot FM. The night comes alive with Graminphone. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM অ্যান্ড দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতা পেলে আমরা যাব বহুদূর, এবং আপনারা হয়তো অনেকেই এখন বহুদূরেই আছেন আমাদের থেকে, এবং ঈদের ছুটিতে হয়তো অনেকেই বাড়িতে ফিরেছেন, এবং কত পরিচিত মুখের সাথে না আপনাদের দেখা হচ্ছে। সারা বছরে কিন্তু আপনারা এখন যাদের দেখছেন তাদের খোঁজ খবর রাখার সময় পান না। আপনি চিন্তা করে দেখুন যে আপনার চারপাশে যে সমস্ত পরিচিত মুখগুলো আপনার সামনে আসছে, দেখছেন প্রতিনিয়ত, তাদের কতটুকু চেনেন, কতটুকু বছরে কতবার কথা হয় তাদের সাথে। শরীফ এমনই একজন পরিচিত মুখ অরণ্য রিয়নের কাছে। না, ভুল বললাম, বরং বলা যায় যে পরিচিত মুখের চেয়েও বেশি কিছু। সবাই তাকে ডাকে শরীফ পাগল। পাগল হোক আর যাই হোক, সে রিয়নের বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের গল্পেই হঠাৎ করে ঢুকে যায় ভয়। কি হয়েছিল শুনবো রিয়নের মুখ থেকে। আমি হচ্ছে অরণ্য রিয়ন। আমি এসেছি ধানমন্ডি থেকে। বাট আমি এখন আমার যে ঘটনাটি বলতে যাচ্ছি, আপনার হোম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার যে স্টেশনটা, মেলান্দু স্টেশন, আমার মানে বাসার পাশে যেটা, ওই স্টেশনটার ঘটনা। আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকাতে আপনি কতদিন ধরে আছেন? অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। এটা আমি অনেক ছোটবেলা থেকে ঢাকায়। অ্যাকচুয়ালি যখন আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন পড়াশোনার কারণে আমি আমার ফুপির বাসায় থাকতাম। তখন থেকে আসলে মানে বাবা মাকে ছেড়ে ঢাকায় থাকা হচ্ছে আমার। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনারা হয়তো বা যারা মেলান্ত বা স্টেশনটার পাশে যারা থাকেন তারা এই ঘটনাটি অ্যাকচুয়ালি তারা জানেন। তো আমি বলছি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি। তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। তো আমি 1 বছর পর পর বাড়ি যাই। তো ঈদেও মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয় না। তো দেখা যায় যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে মেলান্দু স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটা থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্সটা মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপ্লেন করি। আর মেলান্দু ওই স্টেশনটায় একটা পাগল থাকতো, তার পাগলটার নাম হচ্ছে শরীফ পাগল। তো শরীফ নামেই তাকে সবাই চিনতো, পাগলটাকে। তো দীর্ঘ 15 থেকে 16 বছর আনুমানিক সে একই জায়গায়, একই স্টেশনে, একই জায়গায় সে থাকছে। তো ওই পাগলটা মানে তার যে সে পাগল ছিল, বাট তার বিহেভিয়ার গুলো কিন্তু পাগলের মতো ছিল না। আপনি আমাকে বলছেন অফের, আপনি বলেন। তো তার বিহেভিয়ারটা ছিল একটা মনীষীর মতো। সে পাগল ছিল, সে পাগলামো করতো না। আপনি বলেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সে থাকতো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। অনেক তার চেহারা ছিল অনেক ফর্সা, রাইট, এবং তার দাড়িগুলো ছিল কালো এবং মুখে অনেক দাড়ি ছিল। মানে সে একটা মনীষীর মতো সবসময় একটা ভাব নিয়ে থাকতো।
আর তাই সে পাগলটার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে যে সে পাগল অথচ কিন্তু ভাইয়া সে কিন্তু কোনো পাগলামো করতো না। এমনকি ওই পাগলটা ওই মেলান্দি স্টেশনটার মধ্যে কিছু সিলেক্টিভ লোক ছিল এবং কিছু সিলেক্টিভ দোকান ছিল যাতে কিছু সে চাইতো বা যারা যারা তাকে কিছু দিলে সে খাইতো, অথচ কিন্তু সে কারো কাছে কিছু চাইতো না। শুধু যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত, সবার কাছ থেকে নিতে চাইতো না বা সবাই তাকে দিলেও সে নিত না। এবং ওইসব লোকদের কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে তারা সেও মানে সে পাগলটা নিত না, মানে অন্যরকম টাইপের একটা পাগল ছিল সে। সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনীষীদের মতো তার একটা ভাব ছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ পাগলামো করে না। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, মানে ওই যে সিলেক্টিভ কিছু লোক ছিল যাদের কাছ থেকে সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত এবং ওইসব সিলেক্টিভ লোকদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমি যখন তখন ছোটই ছিলাম বলা যায়, তো আমি যখন বাড়ি যেতাম, তো বাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে কিছু খাবো বলে আমার ফুপি আমাকে অনেক খাবার করে দিত, লাইক স্যান্ডউইচ, তারপর বিভিন্ন ফ্রুটস দিত ট্রেনে খাওয়ার জন্য। তো আমি সেই খাবারগুলো আমি ট্রেনে আসলে খেতে একটু আনইজি ফিল করি, তো ওই খাবারগুলো থেকে যেত আমার ব্যাগে। তো আমি করতাম কি যে ট্রেন থেকে নেমে ওই স্টেশনটাতে, মেলান্দু স্টেশনটাতে আমি শরীফ পাগলটাকে আমি ওই খাবারগুলো দিয়ে যেতাম এবং সে আমার কাছে কিন্তু নিত। তো এরকম ভাবেই আমি 2013-তে ডিসেম্বরে মাঝামাঝি দিকে হবে, যেটা ঠিক আমি মনে করতে পারছি না, তো 2013 মানে আজ থেকে প্রায় 1 বছর আগে এই একটা শীতের টাইমেই হবে আমার ঘটনাটা। তো আমি তখন ডিসেম্বরে 2013-তে যখন বাড়িতে যাই গত বছর, তো তখন অনেক শীত ছিল। 5টার দিকে আমার ট্রেন ছিল, 5টায় ট্রেনে যাব। তো ওই ট্রেনটাই যখন আমি উঠি, ওঠার পর রাতে পৌঁছাতে 9:30 বেজে যায়। 9:30 আমি ওই মেলান্দু স্টেশনটাতে পৌঁছানোর পর, তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই বা যখনই যেতাম তখন কিন্তু আমার স্টেশন থেকে ওই পাগলটার কথা মনে পড়তো যে আমি ওই মেলান্দু স্টেশন নেমে ওই পাগলটাকে দেখবো এবং সে আমার কাছ থেকে কিছু নিবে। এই জন্য আমি স্টেশন থেকেই কিছু কিনে নিতাম তার জন্য, কিছু খাবার, হ্যাঁ ওনার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীফ পাগলটার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো এত চলে আমি 2013-তে যখন বাড়িতে যাই, তো বাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুটস কিনি, তারপর কিছু ড্রিঙ্কস কিনি, তারপরে কিছু স্যান্ডউইচ কিনি, মানে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য আমি কিনে নিয়ে যখন আমি যাই, যাওয়ার পর আমি রাতে 9:30-টার দিকে আমি পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে শরীফ পাগলটি কোথায়। যেখানে আমি তাকে দেখে আসছিলাম, আমি সে পাগলটা কিন্তু সেখানে দেখতে পাইনি। সেদিন আর পেলাম না। বাট আমি দেখলাম, একটু খুঁজে দেখলাম যে স্টেশনটাকে তো এখন নতুন করে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে করানো হয়েছে আর কি। পুরনো যেটা ছিল, তো পুরনো স্টেশনটার অনেকটাই ভাঙা হয়ে গেছে কিছু একটা। তো ওইখানে একটা স্টোর ছিল, টি স্টোর, ভাঙা টি স্টোর, ওটা এখন আর ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টি স্টোরটার পিছনে সাদা কাপড় পরা ওই শরীফ পাগলটাকে আমি দেখতে পাই, নোটিস করি দূর থেকে। আচ্ছা। তো তার কাছে যখন যাওয়ার পর দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনীষীদের মতো তার একটা আচরণ ছিল আর কি। তো আমি যাওয়ার পরে 1 বছর কি তারও বেশি হবে, অনেকদিন পর তার সাথে দেখা। তো আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীফ কেমন আছিস তুই? তো সে বলে যে তুই করে বলতেন। হ্যাঁ, আমি তাকে তুই করে বলতাম। শরীফ পাগল সবাইকে তুই করে বলতো এবং ওই স্টেশনটাতে যেসব মানুষ তাকে চিনতো সবাই তাকে তুই করে বলতো। বয়সের ডিফারেন্স আপনার সাথে কত হবে? শরীফের বয়স হবে 50 বছরের উপরে। আচ্ছা। তারপর আমি শরীফকে তুই করে বলতাম, বলাটা ঠিক না, তারপর আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো। আচ্ছা। তো সবাই তাকে তুই করেই বলতো, আর শরীফ পাগলটাও সবাইকে তুই করে বলতো। আচ্ছা। তো আমি তাকে বলি যে কেমন আছিস? তো শরীফ বলে যে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি আমি, তো তুই খাবারগুলা তোর কাছে রাখ। তো আমি ভাই যে আপনাকে বললাম যে আমি স্টেশন কমলাপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম, তো ওঠার সময় আমি ওর জন্য খাবার কিনে নিয়েছিলাম, তো সেই খাবারগুলো আমি ওকে দিই। তো সেই খাবারগুলো রাখার পর আমাকে বলতেছে যে টাকা দে। তো আমি বলছিলাম যে কত টাকা দিব? তো আমাকে বলছে যে 10 টাকা দে। তার চাহিদাটা ছিল খুব সীমিত, সে
ওই যেসব মানুষকে পছন্দ করতো তাদের কাছ থেকে সে টাকা চাইতো বা টাকা নিত, খাবার নিত, বাট টাকাটা ছিল খুব কম, 10-5 টাকা, হ্যাঁ, বেশি সে কখনো চাইতো না, তার চাহিদা ছিল খুবই সীমিত। তো আমি তাকে অন্ধকার ছিল স্টেশনটা, যেহেতু একটু বাইরের সাইডে ভাঙা যে পুরাতন স্টেশনটা ছিল তার ওইখানটাতে, পরে আমি অন্ধকারের মধ্যে মানিব্যাগটার খুব মানে একটু খুলে দেখি যে পাশে একটা 20 টাকা, তো আমি 20 টাকাটা তাকে দিই। তারপরে সে আমাকে বললো যে কত টাকা দিলি, আমি পরে বলছি যে 20 টাকা দিছি। তো সে বলছে যে না 20 টাকা না 10 টাকা দাও আমাকে। আচ্ছা, তারপরে আমি একটু আলোর মধ্যে এসে মানিব্যাগ একটু খুঁজে 10 টাকা নিয়ে তারপর 10 টাকা দিলাম, সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে রাখলো না সেটা। তো আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম, বাইরে বাবা বাইক নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো বাবা আমাকে বলছিল যে এত লেট হলো কেন, সবাই তো বের হচ্ছে। আমি পরে বললাম যে আমি একটু পিছনের বগিতে ছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। বাট আমি বললাম না যে একটা পাগলের কথা বললাম না, কেননা এটা আসলে বলাটা ঠিক হবে না, কারণ আমি 1 বছর কি অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, ফার্স্ট বাবা আমার জন্য ওয়েট করছে, বাবার সাথে আমি না দেখা করে আমি একটা পাগলের সাথে কথা উনি হয়তো ভালোভাবে নেবেন না। এই জন্য আমি তাকে বললাম না, আমি বললাম যে আমি পিছনে কামড়াতে ছিলাম, একটু বেরোতে লেট হয়ে গেল। তো তারপর বাসায় ফেরা হলো, বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর ফ্রেশ হলাম, মানি ব্যাগটা রাখলাম রুমে, তারপর ফোনটা রাখলাম, রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন আমার রুমটাতে ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো রাসেল ভাই আমার রুমটাতে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে হঠাৎ করে। বাট আমি কিন্তু রুম থেকে একটু আগেও বেরিয়েছিলাম, বাট রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পারফিউম ইউজ করি তার স্মেলটা আসলে এরকম না, এই স্মেলটা আরো বেশি নাই। তো তখন আমি মানে একটু খেয়াল করে দেখলাম যে স্মেলটা কিন্তু আমার ওই মানিব্যাগ থেকে আসছিল। তো মানিব্যাগটাই ওই টাকাটা যখন আমি বের করি, যে সামুচিটা আমাকে রিটার্ন দিল পাগলটা, তো ওই টাকাটা মধ্য থেকে কিন্তু ওই স্মেলটা বেরোচ্ছে। বিষয়টা আমি আসলে খুব বেশি একটা যে মানে অন্যরকম ভাবে সেটা কিন্তু আমি নেইনি, কারণ সে কিন্তু অনেক পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটা পারফিউম ছিল, তার হাত থেকে টাকাটা আমার কাছে এসছে, এই কারণে হয়তো বা স্মেলটা বেরোচ্ছে। তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, 3 থেকে 4 দিনের মতো বাড়িতে ছিলাম। থাকার পর আমি এখন ঢাকায় ব্যাক করব। তো রাসেল আমি আপনাকে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে মেলান্দু স্টেশনটা থেকে 10 মিনিটের ডিস্টেন্স, আর মেলান্দু স্টেশনটাতে কিন্তু আমার একটা মামার বাসা আছে, মানে বাসাটা এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায়, ইভেন মামার বাসার জানলা থেকে স্টেশনটা দেখা যায়, মানে একদমই কাছে বলা যায়। তো অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয়, অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই, তো সব রিলেটিভসদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে দেখবে, এতদিন পর বাড়িতে যাচ্ছি, তো সবাই আমাকে দেখতে চাইতো। তো মামা ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তো চলে যাবা, তো তুমি আজকে রাতটা আমাদের বাসায় থাকো, কালকে সকালে তোমাকে ট্রেন উঠাই দেবো, কালকে সকালে চলে যাবে। কালকে সকালে আমার 7:20 ট্রেন হবে, 7:20 চলে ঢাকা চলে আসবেন? হ্যাঁ, ঢাকায় আমি ব্যাক করবো, 3 দিন থাকার পর ঢাকায় ব্যাক করবো। তো আমি মামার বাসায় যাই, মামার বাসায় যাওয়ার পর তো রাসেল ভাই আপনি জানেন মেবি যে গ্রামের মধ্যে কিন্তু বা ঢাকার বাইরে মানুষরা কিন্তু খুব আর্লি ঘুমিয়ে যায়, বিশেষ করে শীতের বেলায়, শীতের সময়টাতে তারা খুব কাজ শেষ করে খুব আর্লি ঘুমিয়ে যায়। এই তো ধরেন 9টা কি 10টার দিকে, গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় যে 9টা 10টার দিকে কিন্তু কোনো সারসত্য নেই। এটা কিন্তু ঢাকার বাইরে জিনিসগুলো কিন্তু সবসময় আমি শুনেছি যে ঢাকার বাইরে এরকম হয়। আচ্ছা, তারপরে আমি মামার বাসায় আসি, সকালে চলে যাব। তো মামার বাসায় আসার পর তো খাওয়া শেষ করে রাতে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল, তো আমিও ঘুমিয়ে যাই। তো আমার ঘুম আসছিল না, আমি ঘুমার জন্য ট্রাই করছিলাম, কারণ আমি ঢাকায় দেখা যায় যে 2টা-3টা বেজে যায় কিন্তু ঘুমাতে রাতে। তো আমার ঘুম আসছিল না, আমার কেন যেন খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। তো আমি দেখছিলাম যে জানলা থেকে দেখা যাচ্ছে যে স্টেশন গুলাতে কিন্তু লাইট জ্বালানো ছিল, মানুষজন বসে গল্প করছে, বেঞ্চে বসে টিভি দেখছে, এরকম আর কি। তো আমি ভাবলাম যে স্টেশনটা একটু ঘুরে আসি, যেহেতু ঘুম আসছে না। তো আমি আমার পাশে আমার কাজিন ছিল, ওর নাম হচ্ছে রোমিও, তো কাজিনটা ঘুমিয়েছিল আমার পাশে। তো আমি ওকে ডাকলাম, ডেকে বলছিলাম যে উঠো, একটু বাইরে ঘুরে আসে, আমার ঘুম আসছে না। তো ও বলছিল যে ওর এক্সাম আছে কালকে, তো ও এখন উঠতে পারবে না, ওর ঘুমাতে হবে, কারণ কালকে খুব মর্নিং ওয়াকে বের হতে হবে। তো আমি মানে একাই যাই পরে।
একাই যখন আমি যাই স্টেশনটায়, যাওয়ার পর আমার ভাই অ্যাকচুয়ালি ওই পাগলটার প্রতি কেমন একটা মায়া কাজ করতো, কেমন একটা ভালো লাগা কাজ করতো যে একটা পাগল আছে, সে কোনো পাগলামো করে না, একটা মনীষীদের মতো তার ভাব এত পরিষ্কার থাকে সবসময়। বাড়ি গেছে পরে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার গায়ের জ্যাকেটটা ছিল, ওটা আমি স্টেশনে গিয়ে শরীফ পাগলকে দিয়ে আসছি, কারণ ও খুব কষ্ট পাচ্ছিল শীতে। তো এটা শুনে কিন্তু রাসেল ভাই আমার সেই কাজিন কিন্তু অনেক হাসছিল, মানে সে অনেক হাসছিল, আমি মানে বুঝতে পারছিলাম না যে সে হাসছে কেন। তো আমি তাকে বলছি যে হাসছো কেন, একটা মানে জ্যাকেট দিচ্ছে, আমি ঢাকায় গিয়ে আবার কিনে নিব, তো এটা আবার হাসির কি হলো, আমার কষ্ট মানে খারাপ লাগছে, আমি তাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, তার কষ্ট আমার ভালো লাগে না, আমি জ্যাকেটটা দিচ্ছি, তো এটা তুমি হাসার কি হলো। তো সে দেখি আরো হাসছে, তো আমার কাজিন জিজ্ঞেস করলাম আসলে হাসছো কেন। তো আমার কাজিন তখন বলছিল যে শরীফ পাগল আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে। Bhoot FM. The night comes alive with Graminphone. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। এবং ভূত এফএম আমরা স্পেশাল একটা এপিসোড শুনছি, যেখান থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন এপিসোডের ঘটনা সংগ্রহ করে সংকলন করা হয়েছে, এবং সেটাই আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনার বিছানায় আপনি একাই শুয়ে আছেন, কিন্তু ঘুম ভেঙে জেগে উঠে দেখলেন, একটু আগে বলেছিলাম মানুষের কথা না, এবার মানুষ না, আপনি দেখলেন 1টা 2টা 3টা পা। আচ্ছা, 2টা পা তো আপনার, কিন্তু আরেকটি সেটা কার? যদি জানতে চান তাহলে শুনতে হবে পরের অডিও ক্লিপটি। হ্যাঁ, আর সব ঘটনার মতো এই অডিও ক্লিপটিও পুরনো, আশা করছি। ইজ মোর অফ আ প্রোটেক্টর, উনি রক্ষা করেন, কিন্তু বলা হয় যে বটগাছ কোনোদিন কাটতে নেই, বা কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো কিছু প্রসেস করা উচিত, মানে ডিস্টার্ব করা উচিত না, ব্রহ্মদৈত্যী বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা তারপর খবর নিয়ে জানতে পারি যে আমাদের ঠিক যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওইরকম একটা গাছ ছিল, যেটা কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। তো যাই হোক, এটা দিয়ে শুরু হয়েছিল ঘটনা, এবং এটা নাইটমেয়ারের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম, এই স্বপ্নটা রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, এর পরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটা ছিল ড্রয়িং রুমে, সেটা একটা টানা কাঁচের ব্যালকনি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোরস ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে কেউ একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, সে আমাদের ব্যালকনিতে যে চেয়ারটা থাকতো সেখানে বসে আছে, বা কাঁচে মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে বেড়াচ্ছে, বা ব্যালকনির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকনিতেই আছে, এটা দেখা যেত। এবং প্রথমে মনে হতো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল, সার্ভেন্টস, বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করতো, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন। শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা, বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এরকম পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতন, কোনো ট্রান্সপারেন্ট ট্রান্সলিউসেন্ট কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিপছিপে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ধরুন 70-80 বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল, ওনাকে দেখা যেত। উনি কিছুই বলতেন না, কিছুই করতেন না, কিন্তু শুধু তাকিয়ে থাকতেন, খুব স্পুকি একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকতেন। এবং এটা আস্তে আস্তে অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। ধরুন আপনি ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখলেন কি ব্যালকনি দিয়ে কেউ একজন তাড়াতাড়ি করে উনি ব্যালকনির ডান দিক থেকে বাদিক থেকে ডান দিকে হেঁটে চলে গেলেন। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে, আমাদের বাড়ির দিকে তারা যখন তাকায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকনিতে কেউ একজন বসে আছে। এবং যে ডিসক্রিপশনটা ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িটা হওয়ার আগে ওখানে একটা পুরনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরনো বাড়ি ছিল, সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সে নিজের মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। তো আমরা অ্যাজিউম করি যে হয়তো এটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা উনি ছাড়তে পারেননি। যাই হোক,
এরপর কি হয়, ধীরে ধীরে আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, তো আমি খুব ডেমোনোলজি নিয়ে পড়াশোনা শুরু করি। প্রচুর সিনেমা দেখার পর আমি আস্তে আস্তে অ্যাজ আ সাবজেক্ট ওটা নিয়ে পড়তে থাকি, অ্যাবাউট ডিমন্স। কিন্তু আর ডেমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যতগুলো নিয়ে পড়বেন আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবেন। মানে আপনি ওই যাদের নিয়ে পড়ছেন সেই এন্টিটিদের, সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুলো, মানে কেউ বিছানায় উঠলো, আস্তে করে একটু নড়লো, নিজেকে রিপোজিশন করলো, কেউ আমার পাশে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, কাঠ হয়ে ভয়ে শুয়ে থাকতাম, আমি ঘুরে তাকাতামও না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেকদিন ধরে আমার সাথে এই জিনিসটা ঘটছিল। তো তারপর কি হয়, আমি ধীরে ধীরে ডেমোনোলজি এগুলো নিয়ে পড়া একটু বন্ধ করি। কিন্তু তারপরে হয় একটা বিভৎস ঘটনা, যেটায় আমার তখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে প্রি টেস্ট চলছিল। তো অনেক রাত অব্দি আমি এমনি পড়াশোনা করতাম। তো একদিন রাতে, ইট ওয়াজ আ উইকডে, 1:30 কি 2 বাজে রাত্রিবেলা। তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট নিভিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অন দি আদার এক্সট্রিম এন্ড। যখন ঘুমোতে যাচ্ছি হঠাৎ করে, তখন আমার ঘুম আসেনি, আমি চোখ খুলে নিচে সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আই হোপ লিসনার্স উইল লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের, ফ্যামিলি মেম্বার্সদের, যেটা দেশে বা বিদেশে আমি অনুভব, অনেক কিছু ফিল করেছি। তো শেয়ার করব, আরো ঘটনা শেয়ার করব। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য ভূত এফএম স্টুডিও অ্যান্ড মিট ইউ গাইস সুন। থ্যাংক ইউ। Bhoot FM. The night comes alive with Graminphone. কেমন লাগলো পুরনো ঘটনা? শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছির সাথে। আর ভূত এফএমে আমরা পুরনো বেশ কিছু ঘটনা শুনলাম, যেগুলো আমাদের গত বছরের কক্সবাজার এপিসোড থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় হয়েছিল। এবং বেশ কয়েকটা ভালো এপিসোড হয়েছিল ওই সময়, যেগুলো হচ্ছে প্রচুর প্রশংসা পেয়েছিলাম আমরা। সেখান থেকে আবার বেছে 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 সেরা ঘটনাগুলো আপনাদের শোনালাম। জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই ফেসবুকে আপনারা জানাচ্ছেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএসও করছেন এবং সেখানে আপনারা জানিয়ে দিচ্ছেন যে কেমন লেগেছে আপনাদের। পজিটিভ সবকিছু তো দেখতেই পাচ্ছি, বাট ফেসবুকে পড়লে এবং ইমেইলের মাধ্যমে নিশ্চয়ই আপনারা আরো ডিটেল জানাবেন যে কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, কোনটা ভালো কোনটা মন্দ। আজকে বেশি এসএমএস পড়তে পারলাম না এবং আজকে আমি মানে কি বলবো যে অনেক ঘটনা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম এবং একটা লম্বা স্টোরি পড়েছি, তারপর থেকে আমি বেশ টায়ার্ড। যাই হোক, আপনারা আবারও বলবো যে আমার জন্য দোয়া করবেন। আর সেই সাথে যেখানে আছেন, ঢাকায় বা ঢাকার বাইরে বা আপনার দেশের বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়ে যেখানেই থাকুন না কেন, অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, অনেক সুন্দর থাকুন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং ভূত এফএমের পক্ষ থেকে, মাসুম এবং সবার পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। এবং কথা হবে আবারও আগামী শুক্রবারে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং যেতে আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি একটু মনে করে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে ঘটনা পাঠাতে হবে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি ঘটনা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। কথা হবে আবার আগামী সপ্তাহে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।